আমি অনিমেষ ঘোষ, সহশিক্ষক, মাছদিয়া রেলবাজার হাই স্কুল, মাছদিয়া, নদিয়া। আমাদের প্রাণের শহর চাকদহ, সংক্ষেপে আমরা এপিএসসি গ্রুপের এই যে সময় উপযোগী ও ছাত্রী সহযোগী যে পাঠদানের ব্যবস্থা যারা করেছেন সেই সকল কুশলীদের জানায় কুর্নিশ। কুর্নিশ জানাতে ভুলব না সেই সকল মহান ব্যক্তিত্ববর্গকে যারা এই বিষয়ে অগ্রণী ভূমিকা নিয়েছেন, যার ফলেই মনে করি আমি এই বিরাট কর্মকাণ্ড মাথা তুলে দাঁড়িয়েছে। সবার প্রথমে আমি জানাবো সেই নাম যিনি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের উপসচিব ডক্টর পার্থ কর্মকার মহাশয়ের নাম। আমাদের অতি প্রিয় জাতীয় শিক্ষক মনুতোষ সরকার মহাশয়, অধ্যাপক উত্তম পাল মহাশয় এবং চাকদহ তথা নদিয়ার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবী অশোক মণ্ডল মহাশয়কে ধন্যবাদ জানাই। এছাড়া ধন্যবাদ জানাবো চাকদা সহ আশেপাশের অঞ্চলের বিদ্যালয়গুলির মাননীয় প্রধান শিক্ষক ও শিক্ষিকাগণকে প্রণাম জানাই। এই অঞ্চলের ভারপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষিকাগণকে ও ধন্যবাদ জানাই অন্যান্য শিক্ষক শিক্ষিকাকে। আমার বিষয় ভূগোল, দ্বাদশ শ্রেণীর ভূগোলে আমি আজ পাঠদান করব। তবে এই পাঠদানের আগে আমার কথা যারা শুনতে পাচ্ছে বা আমাকে যারা দেখতে পাচ্ছে লাইভে, আমার সেই সকল প্রিয় ছাত্র ছাত্রীদের আমি বলি কিছু কথা ভূগোল বিষয়ে। তোমরা দুর্ভাগ্যবশত অতিমারির কারণে একাদশ শ্রেণীতে পরীক্ষা দিতে পারোনি, তোমরা দ্বাদশ শ্রেণীতে উঠে এসেছ খুব সাম্প্রতিক কালে, কিন্তু তোমরা আশা করি এখনো দ্বাদশ শ্রেণীর ভূগোল বই বা অন্যান্য বই এখনো সংগ্রহ করতে পারোনি। তোমাদের মনে হয় সিলেবাসটা এখনো জানা নেই। তাই আমি আমার পড়ানোর আগে আমি তোমাদেরকে দ্বাদশ শ্রেণীর ভূগোলের সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে হয় সেটা আমি কিছুক্ষণ বলবো। তারপর আমি আবার আসবো আমার পাঠদানের বিষয় দ্বাদশ শ্রেণীর ভূগোলের ৪র্থ নম্বর চ্যাপ্টার মৃত্তিকাতে। তা আমি প্রথমে বলবো, যেমন 11-এ তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলে 100 নম্বরের ভূগোলে, ঠিক দ্বাদশ শ্রেণীতেও ভূগোলের এই মূল্যমান থাকবে 100। এই 100 নম্বরের জন্য আমাদের দুটো পার্ট পড়তে হবে, একটা থিওরিটিক্যাল পার্ট, একটা প্র্যাকটিক্যাল পার্ট। থিওরিটিক যে পার্টটাই সেই পার্টটাই থাকবে 70 মার্কস আর প্র্যাকটিক্যাল থাকবে 30 মার্কস, ঠিক যেমন 11টাই ছিল। দেখো এই 70 নম্বরের যে থিওরিটিক্যাল পার্ট, এটা দেওয়ার জন্য তোমাদেরকে পড়তে হবে 14টা অধ্যায়। তার 7টা অধ্যায় হচ্ছে প্রাকৃতিক ভূগোলের অধ্যায়, আর অর্থনৈতিক ভূগোলের অধ্যায় হচ্ছে 5টা, আঞ্চলিক ভূগোলের অধ্যায় 1টা এবং জনবসতি ও জনসংখ্যা ভূগোলের অধ্যায় 1টা। আমি প্রথম যে অধ্যায়টার নাম বলি, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এখানে আমরা শুধু পড়বো দুটো জিনিস, এক হচ্ছে সমুদ্র তরঙ্গের কাজ ও ভৌম জলের কাজ। দেখো তারপরে যে চ্যাপ্টার আসবো আমরা, সেটা আসছি ক্ষয়চক্র, সাইকেল অফ ইরোশন। থার্ড যে চ্যাপ্টার সেটা আছে জল নির্গমন প্রণালী বা ড্রেনেজ প্যাটার্ন তোমরা যেটাকে বলো। 4 নম্বর চ্যাপ্টার আমার আজ পাঠদানের বিষয় মৃত্তিকা, একটা বড় অংশ মৃত্তিকার মধ্যে আছে। 5 নম্বর অধ্যায় বায়ুমণ্ডল
6 নম্বর অধ্যায় বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য, এবং 7 নম্বর অধ্যায় আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার দুর্যোগ ও বিপর্যয়। এই 7টা চ্যাপ্টার আমরা পড়বো প্রাকৃতিক ভূগোলে। একটু শুনে রাখো, এই 7টা চ্যাপ্টারের মধ্যে বড় কোশ্চেন আসবে দুটো। 7টার মধ্যে দুটো বড় কোশ্চেন আসবে, তাদের মূল্যমান থাকবে 7 করে। 7 × 2 14 মার্কস থাকবে প্রাকৃতিক ভূগোলের বড় কোশ্চেন। এবার আমরা আঞ্চলিক ভূগোলে যাই। আঞ্চলিক ভূগোলে দেখো আছে ঠিক 7টা চ্যাপ্টার আছে। প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থাৎ অর্থনৈতিক কার্যাবলী, 1 নম্বর চ্যাপ্টার আছে। 2 নম্বর চ্যাপ্টার আছে কৃষিকাজ। 3 নম্বর চ্যাপ্টার আছে শিল্প। 4 নম্বর চ্যাপ্টার আছে পরিবহন, যোগাযোগ ও বাণিজ্য। 5 নম্বর চ্যাপ্টার আছে কোয়াটারনারি এবং কুইনারি অ্যাক্টিভিটিস, অর্থাৎ 4র্থ ও 5ম শ্রেণীর সেবা কাজ। এইবার আমরা পড়ব হচ্ছে তোমার জনবসতি ভূগোল ও জনসংখ্যা ভূগোলের একটা পাঠ। আর 7 নম্বর অংশে আমরা পড়ছি আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন বা অর্থনৈতিক বিকাশ। এই 7টা চ্যাপ্টার আমরা আঞ্চলিক ভূগোলের অর্থনৈতিক ভূগোল থেকে পড়বো। কিন্তু মনে রাখো, প্রাকৃতিক ভূগোলে যেমন 2টো কোশ্চেন ছিল, আঞ্চলিক ভূগোলে থাকবে কিন্তু 3টে কোশ্চেন। প্রত্যেকটার মূল্যমান 7 করে থাকবে। তাহলে 7 × 3 কত হলো? 21 নম্বর। আগে ছিল দুটো, আগে ছিল দেখো 2টো কোশ্চেন ছিল। কোশ্চেন নাম্বার কত? 2টো ছিল। মান ছিল কত করে? 7 করে মান ছিল। তাহলে আমরা পেয়েছি কত? 14 পেয়েছিলাম। এবার 3টে কোশ্চেন লিখতে হবে, মান হচ্ছে 7 করে 21 নম্বর। কত হলো? 35 মার্কস। এই বড় কোশ্চেন থাকবে 35 মার্কসের। দেখো তোমাদের আবার এক ঘটনা আছে। তোমাদের বিষয় হচ্ছে কোশ্চেন যেটা আসবে তোমাদের হাতে 2টো পার্ট থাকবে। একটা পার্ট এ, আর একটা থাকবে পার্ট বি। তাহলে পার্ট এ তে আমরা পেয়ে গেলাম 35 নাম্বার। এই পার্ট এটাই তোমাদেরকে পরীক্ষার খাতা দেবে, সেই খাতায় লিখতে হবে। আর পার্ট বি যেটা থাকবে সেটা সম্পূর্ণই পার্ট বি কোশ্চেন পেপারে অ্যান্সার লিখতে হবে। এর আবার 2টো পার্ট আছে, একটু ভালো করে মন দিয়ে শুনবে। একটা হচ্ছে এমসিকিউ প্যাটার্ন কোশ্চেন। তোমরা জানো এমসিকিউ কি? আমি জানি। তাহলে এমসিকিউ থাকবে 21টা। 1 × 21, 1 × 21 কত হচ্ছে? 21। আর এসিকিউ থাকবে 14টা, মান হচ্ছে 1 করে। 1 × 14, 14। মোট কত হলো? 35 মার্কস। এই পার্ট এ পার্ট বি মিলে কত হলো? আমাদের 70 মার্কস আমরা যদি দাঁড়াচ্ছি। আর আমাদের বাকি যে অংশটা এটা কত? প্র্যাকটিক্যাল, কত হচ্ছে? 30 মার্কস। মোট আমাদের 100 মার্কসের আমরা পরীক্ষা দেব। তা আমি এই খুব সংক্ষেপে আজ প্রথম ক্লাস বলে আমি এই বিষয়টা তোমাদেরকে একটু ধারণা দিলাম। এবার আমি আসবো আমার বিষয়, আজকের পাঠ্যক্রম মৃত্তিকা। আমার প্রিয় ছাত্রছাত্রীদের বলছি, মৃত্তিকা কি? মৃত্তিকা কি তোমরা খুব ভালো জানো। তোমরা ক্লাস 2 মৃত্তিকা কি পড়েছো, ক্লাস 7 পড়েছো, ক্লাস 10 এসে ভারতের মৃত্তিকা পড়েছো। তাহলে আমি জানি তোমরা মৃত্তিকা বিষয়টি জানো, মৃত্তিকা কি। তবু আমি আরেকবার আলোচনা করব মৃত্তিকা কি। মৃত্তিকা কি আগে ছিল? না, আগে ছিল না। আগে শোনো ভালো করে তোমার কথা। প্রথমে বলবো যে পৃথিবী যখন সৃষ্টি হয়, পৃথিবী উত্তপ্ত গ্যাসীয় ছিল, তাপ বিকিরণ করে তরল হলো এবং আরো শীতল হলো। পৃথিবী কি হলো? পৃথিবীর উপরে অংশে একটা কঠিন আস্তরণ তৈরি হলো। এই আস্তরণটা বিভিন্ন আবহিক প্রক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ক্ষয়প্রাপ্ত কি হয়? তোমার সূক্ষ্ম নুড়ি, কাকড়, বালি, পলিতে পরিণত হয়। তাহলে ভাঙলো কে? ভাঙলো হচ্ছে দেখো পৃথিবীর বুকে জমে ওঠা ওই যে প্রথম জমে ওঠা শিলা। তাহলে এই শিলাটা ভেঙে নুড়ি, কাকড়, বালি, পলিতে পরিণত হয়েছে। খেয়াল রাখতে হবে। তাহলে এই যে ওই যে শিলাটা কি দিয়ে তৈরি? দেখো শিলাটা তৈরি হয়, আমরা জানি শিলার সঙ্গে পড়েছি আমরা এর আগের ক্লাসে, রকস অ্যান্ড এগ্রিগেটস অফ মিনারেলস। এক বা একাধিক খনিজ দিয়ে শিলা তৈরি হয়।
দেখো রেল লাইনের ধারে যে পাথরটা পড়ে আছে, পাথরটার নাম তোমরা জানো, কালো রঙের একটা বড় বড় পাথর, তার নাম হচ্ছে ব্যাসল্ট। যদি ওই ব্যাসল্ট শিলাকে আমি ভাঙি, তাহলে আমি দেখবো কি কি খনিজ পাওয়া যায়। দেখবো লৌহ পাওয়া যায়, অলিভিন পাওয়া যায়, পাইরক্সিন পাওয়া যায়, হর্নব্লেড পাওয়া যায়, চুন জাতীয় ক্যালসিয়াম ক্লেস পাওয়া যায়। এরা সবাই এক বা একাধিক মৌলিক পদার্থের তৈরি খনিজ পদার্থ। আবার দেখো যদি বলি আমি গ্রানাইট শিলা, তাহলে গ্রানাইট শিলাকে যদি ভাঙি কি পাবো? ফেলসপাত, কোয়ার্জ আর অভ্র। শ্বেতাব অভ্র পাবো এবং কৃষ্ণবদ্ধ দু রকমের অভ্রই পাবো। আমরা যত শিলাকে ভাঙি না কেন আমরা একাধিক কি পাবো? খনিজ পাবো। তাহলে এই শিলা ভেঙে, কোন শিলা? ওই আদি শিলা, পৃথিবীর বুকে জমে এটা প্রথম শিলা, বলি প্রাথমিক শিলা। পরবর্তীকালে প্রথমে রূপান্তরিত আগ্নেয় এবং পাললিক শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং অসংখ্য কি হচ্ছে? খনিজ পদার্থগুলো কি হচ্ছে? বাইরে আসছে। দেখো এই আবহিক প্রক্রিয়ায় ক্ষয় করা, এখানে মূল কাজ করে কে? আবহবিকার নামে একটা প্রক্রিয়া মূল কাজ করে। কার উপরে? না শিলার উপরে। কেন? এই আবহবিকার প্রক্রিয়ায় যে শিথিল নরম আবরণ ভূপৃষ্ঠের উপর তৈরি হয় তাকে আমরা বলি রেগোলিথ। মনে থাকবে কি বললাম? বললাম রেগোলিথ। দেখো রেগোলিথ হচ্ছে মৃত্তিকা সৃষ্টির পূর্বাবস্থা, এখনো মৃত্তিকা তৈরি হয়নি। রেগোলিথের মধ্যে কি আছে? শুধুমাত্র খনিজ পদার্থ পরিপূর্ণ আছে। দেখো বিশেষ প্রক্রিয়ায় তাকে বলি মৃত্তিকা উৎপাদী প্রক্রিয়া। এটা একটা ফান্ডামেন্টাল প্রসেস। সেই প্রসেসে কি হয়? মৃত্তিকার সঙ্গে গাছের ফুল, ফল, ডাল, ছাল, পাতা, মূল বা উদ্ভিদের দেহাবশেষ যুক্ত হয়। এই যে পদার্থ যুক্ত হয় তাকে আমরা বলি হিউমাস বা জৈব পদার্থ। জৈব পচিত জৈব পদার্থ যুক্ত হয়। এই যুক্ত হয়ে গেলেই সে মাটিতে পরিণত হয়। ক্লিয়ার? এবং দেখি মাটির উপরে কি হয়? উদ্ভিদ আবরণী বিরাজ করে, তারা খাদ্য সংগ্রহ করে, পুষ্টি সংগ্রহ করে, তার উপর দাঁড়িয়ে থাকে গাছ। তাহলে এবার আমি এতক্ষণ যেটা বললাম, আমি এতক্ষণ ধরে যে কথাটা বললাম, আমি এখন কি করিনি? মৃত্তিকার সংজ্ঞা তোমাদেরকে তুলে ধরিনি। কিন্তু আমি যা যা কথাগুলো বলেছি যদি তোমরা কি করো ওগুলোকে অ্যাসাইনমেন্ট করো, তাহলে কি পেয়ে যাবে? মৃত্তিকার সংজ্ঞাটা তোমরা বলতে পারবে। কি বলেছি আমি? আবহবিকারের ফলে উদ্ভূত শিথিল, নরম, হালকা, ঝুরঝুরে যে খনিজ সমৃদ্ধ পদার্থ তৈরি হয়, তার সঙ্গে জৈব পদার্থের সংযোজনে ভূপৃষ্ঠের সমান্তরালে অল্প বেগ বিশিষ্ট উদ্ভিদ আবরণী ধারণে সক্ষম এমন যে স্তর তৈরি হয়, সেই স্তরের নাম কি বললাম? মৃত্তিকা বা সয়েল। বুঝে গেল? তাহলে দেখো যেটা বললাম, এই যে আবহবিকার, এই আবহবিকার ছিল কি বললাম আমি? প্রধান প্রক্রিয়া। কার প্রধান প্রক্রিয়া? মৃত্তিকা সৃষ্টির প্রধান প্রক্রিয়ার নাম কি বললাম? আবহবিকার। বলছি আবহবিকার। আবহবিকার। তারপর একটা কথা বলেছিলাম আমি, ঠিক আছে, যে মৃৎ উৎপাদী প্রক্রিয়া, ফান্ডামেন্টাল প্রসেস। ক্লিয়ার? তাহলে এই ফান্ডামেন্টাল প্রসেস বা মৃৎ উৎপাদী প্রক্রিয়াকে আমরা বলি মৌলিক প্রক্রিয়া। একটা তাহলে কি বললাম? মৌলিক প্রক্রিয়া। মৌলিক প্রক্রিয়া। দেখো আরো কিছু কিছু বিশেষ ঘটনা মৃত্তিকা সৃষ্টিতে সাহায্য করে, মৃত্তিকা স্তর গঠনে সাহায্য করে, মৃত্তিকার পরিণত গঠনে সাহায্য করে, মৃত্তিকার ধর্ম গঠনে, বর্ণ গঠনে সাহায্য করে। সেই প্রক্রিয়াগুলোকে আমরা বলি বিশেষ প্রক্রিয়া। বিশেষ প্রক্রিয়া মৃত্তিকা। কিন্তু আবহবিকার কি প্রক্রিয়া? মৃত্তিকা সৃষ্টির প্রথম প্রক্রিয়া বা প্রধান প্রক্রিয়া। তাহলে আবহবিকার হচ্ছে মৃত্তিকা সৃষ্টির পূর্ব শর্ত। এই পূর্ব শর্ত ফুলফিল করলেই তবে রেগোলিথ তৈরি হবে। আর রেগোলিথ তৈরি হলে এই প্রক্রিয়ায়, মৌলিক প্রক্রিয়ায়, তার সঙ্গে যুক্ত হবে জৈব পদার্থ, মৃত্তিকা তৈরি করবে। তাহলে আমি একটু আবহবিকারে যাই। তাহলে আবহবিকার কি? দেখো এই আবহবিকারের ইংরেজি হচ্ছে ওয়েদারিং। কি বললাম? ওয়েদারিং। দুটো কথা দেখো, একটা বলছে আবহ, আর কি বললাম? বিকার। এই আবহ এসছে আবহাওয়া থেকে। আর এই বিকার মানে বিকৃতি, মানে কি বললাম? পরিবর্তন। কি বললাম? বিকৃতি বা পরিবর্তন। এই আবহাওয়ার উপাদান তারা তোমরা জানো, এই আর্দ্রতা, বৃষ্টিপাত, সূর্যতাপ, তাই না, মেঘাচ্ছন্নতা, সমস্ত এই উপাদান হচ্ছে
আবহাওয়ার উপাদান। এই উপাদানের দ্বারা বিকার ঘটে। কার বিকার বা কার পরিবর্তন? বলছি ওই যে বললাম ভূপৃষ্ঠস্থ শিলার পরিবর্তন। সেই পরিবর্তন দু ধরনের পরিবর্তন, এক হচ্ছে আমরা বলছি তোমার যান্ত্রিক, একটা বলছি রাসায়নিক। যান্ত্রিক পরিবর্তন হয়, আবার রাসায়নিক পরিবর্তন হয়। তা এই যান্ত্রিক যে পরিবর্তন হয় এতে শিলার চূর্ণ বিচূর্ণ হয়, আর রাসায়নিক পরিবর্তনে শিলার মূল খনিজ গঠনের পরিবর্তন ঘটে। এখানে কি হয়? শিলার প্রিসিপিটেশন হয়, এখানে শিলার কি হয়? কেমিক্যাল পরিবর্তনগুলো ঘটে, অর্থাৎ শিলা বিয়োজিত হয়, শিলা পচে যায়। মনে রাখবে কি বললাম? দেখো একজন বিখ্যাত ভূতত্ত্ববিদ কনভার্ট কি বলছেন? বলছেন ওয়েদারিং মে বি ডিফাইন্ড as the rocks are disintegrated physically and decomposed chemically and or near to the earth surface. অর্থাৎ কি হচ্ছে? শিলাসমূহ কি হবে? আবহাওয়া বিকারের ফলে চূর্ণ বিচূর্ণ হবে ও বিয়োজিত হবে। তাহলে চূর্ণ বিচূর্ণ হয় কার দ্বারা? যান্ত্রিক আবহাওয়া বিকারের দ্বারা। রাসায়নিক আবহাওয়া বিকারের দ্বারা কি হয়? ডিকম্পোজ বা বিয়োজিত হয়। মনে রাখতে হবে। ক্লিয়ার তো? মানে একদম ক্লিয়ার তো? ওকে, এবার আমি এগোই একটু। দেখো এই যান্ত্রিক আবহাওয়া বিকারের যে প্রক্রিয়াগুলো কাজ করে, সেই প্রক্রিয়াগুলো দেখো বললাম আবহাওয়া পদ্ধতি কাজ করে। কারা? বলছে তাপ, চাপ, বলছে সব এই আবহাওয়ার উপাদানে। তারপরে তাপের পার্থক্য, চাপের পার্থক্য, কেলাস গঠন, এইগুলো হচ্ছে যান্ত্রিক আবহাওয়া বিকারের মূল প্রক্রিয়া। মনে থাকবে কি বললাম? তাহলে তাপের পার্থক্য, চাপের পার্থক্য, আর কি বললাম একটু আগে? বলো কেলাস গঠন। রাইট। এইবার দেখো আমি এখান থেকে একটু বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে আমি যান্ত্রিক আবহাওয়া বিকারে আসছি। যান্ত্রিক আবহাওয়া বিকার দেখো মূলত সংঘটিত হয় মরু অঞ্চলে। কি বললাম? মরু অঞ্চলে যান্ত্রিক আবহাওয়া বিকার সবচেয়ে বেশি মাত্রায় কাজ করে। কারণ তোমরা খুব ভালো জানো মরু অঞ্চলে দিন ও রাতের উষ্ণতার বিস্তর পার্থক্য। দিন ও রাতের উষ্ণতার বিস্তর পার্থক্য হওয়ার কারণে শিলাগুলো দিনের বেলায় প্রসারিত হয়, রাতের বেলায় সংকুচিত হয়। দেখো এই শিলাগুলো আবার দু টাইপের আছে। একটা বলছি সমসত্ব শিলা, একটা বলবো আমি বিষমসত্ব শিলা। সমসত্ব শিলা মানে একই ধরনের খনিজ দিয়ে গঠিত শিলাকে আমরা সমসত্ব শিলা বলি। তারা তাপে একই রকম বাড়বে, ঠান্ডায় একই রকম সংকুচিত হবে। আবার বিষমসত্ব শিলা মানে বলছি ভিন্ন ধরনের খনিজ দিয়ে, ভিন্ন ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন খনিজ তাপে কি করবে? ওই কম বেশি বাড়াকমা করবে। তাহলে এরা আমরা কি বলবো? বিষমসত্ব খনিজ। দেখো মরু অঞ্চলে কি হয়? তাপের পার্থক্য বেশি হয়। এবং যদি সমসত্ব শিলা হয়, সমসত্ব শিলার ক্ষেত্রে ওই সমসত্ব শিলাগুলো দিনের বেলা কি হবে? সমহারে বাড়বে, আবার সমহারে সংকুচিত হবে। সমহারে বাড়ছে, আবার সমহারে সংকুচিত হচ্ছে। দেখো একটা খাতার পেজ আমি নিই, খাতার পেজ নিয়ে তোমরা দেখবে চেষ্টা করে। ওই খাতার পেজটা প্রত্যেকদিন বন্ধ করবে, আবার প্রত্যেকদিন খুলবে। প্রতিদিন বন্ধ করছো, প্রতিদিন খুলবে। এমন একদিন আসবে দেখবে যে ওই খাতার পেজটা খুলতে গিয়ে ছিঁড়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে যে শিলাগুলো মরু অঞ্চলে এই প্রত্যেকদিন দিনের বেলায় সমহারে বাড়ছে, আবার রাত্রিবেলায় সমহারে সংকুচিত হচ্ছে, এই বাড়া কমার কারণে কি হবে? ওই শিলাগুলোর গায়ে অসংখ্য উলম্ব ও অনুভূমিক দারণ তৈরি হবে। এই অসংখ্য উলম্ব ও অনুভূমিক দারণের কারণে শিলাগুলো কি হবে? তোমার ব্লক আকারে খুলে আসবে, শিলা চূর্ণ বিচূর্ণ হবে। এই প্রকার আবহাওয়া বিকারকে আমরা বলি ব্লক ডিসইন্টিগ্রেশন। এই চূর্ণ বিচূর্ণ হলো বললাম, এই চূর্ণ বিচূর্ণ পদার্থের সঙ্গে জৈব পদার্থ সংযুক্ত হবে, মৃত্তিকা তৈরি করবে। ওই চূর্ণ বিচূর্ণ পদার্থের নাম কি বললাম? রেগলিন। আবার দেখো বলি আবার একটা সমসত্ব শিলা আছে, সমকেন্দ্রিক সমসত্ব বলছি তাকে আমরা। তার একটা কেন্দ্র আছে। যেমন পেঁয়াজ দেখেছো স্বল্পপত্র বলি আমরা। এই স্বল্পপত্রের ছালগুলো কি হয়? একের পর এক ছাড়িয়ে দেওয়া যায়। ঠিক এরকম শিলাও আমাদের প্রকৃতিতে আসে। এটা সমসত্ব শিলা। এরা দিনের বেলা এদের উপরের অংশটা বেশি তাপ পায়, যত ভিতরের দিকে যাবে তাপ ঢোকার পরিমাণ কমে যাবে, এবং যখন সংকুচিত হবে ঠিক একই রকম ভাবে উপরের অংশটা কি হবে? বেশি প্রসারিত হবে, সংকুচিত হবে, এবং কম পরিমাণে কি হবে? তোমার নিচের অংশগুলো কম পরিমাণে সংকুচিত হবে। তাহলে এই বিরাট বৈষম্য, এই বৈষম্যের কারণে উপরের অংশের যে আবরণটা সেটা পেঁয়াজের যে খোসা ছাড়ানোর মতো
ছেড়ে যাবে এবং তারপরের স্তর এই শিলাটা একদম খণ্ডিকৃত হবে, একদম নগ্ন হয়ে যাবে শিলাটা, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে শিলাটা। একে বলছি আমরা স্বল্প মোচন। আগেরটা পেয়েছিলাম ব্লক ডিসইন্টিগ্রেশন বা প্রস্তরচায় খণ্ডীকরণ, এবার আমরা কি বললাম? স্বল্প মোচন একটা প্রক্রিয়া। ঠিক একইভাবে তার সঙ্গে জৈব পদার্থ সংযুক্ত হবে এবং মৃত্তিকা তৈরি করবে। দেখো একটা প্রক্রিয়া আছে, তোমরা শুনেছো আগেও, ক্লাস 9-এ শুনেছো যে মরু অঞ্চলে নাকি রাত্রিবেলা মাঝে মাঝে বন্দুক থেকে গুলি ছোড়ার মতো যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ করে নাকি শিলা ফেটে ওঠে। কি সাংঘাতিক বিষয়, তাই না? ঠিক এরকম বিষয় ঘটে মরু অঞ্চলে। শোনো, তুমি দেখবে যাদের টিনের বাড়ি আছে, শীতকালে দেখবে অনেক রাতে দেখবে ওই টিনগুলো কি করে আওয়াজ করে ওঠে। ঠিক মরু অঞ্চলে একই কারণে তোমার কি হয়, ওই শিলাগুলো ফেটে যায়, বিরাট শব্দ করে ফাটে। এই শিলাটা আবার বিসমসত্ব শিলা, বিভিন্ন মাল্টি রকমের কি আছে তার মধ্যে খনিজ পদার্থ আছে, যারা দিনের বেলা কি হয় বিষম হারে বাড়ে, আবার রাত্রিবেলা হলে বিষম হারে সংযুক্ত হয়। এই সংকোচন প্রসারণের মাত্রা যখন সীমাচারা হয়, ভিতরের সংক্ষোভ যখন বিপুল হয়, অর্থাৎ যাকে বলি টানা পড়েন, শিলার মধ্যে প্রচন্ড পরিমাণে টানা পড়েন দেখা যায়, সেই টানা পড়েনে শিলা রাত্রিবেলায় ওইরকম বন্দুক থেকে গুলি ছোড়ার মতো আওয়াজ করে ফেটে ওঠে এবং সমগ্র অঞ্চল ছড়িয়ে পড়ে এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং রেগোলিত তৈরি করে। ক্লিয়ার এ পর্যন্ত? তাহলে দেখো আমি যেটা বললাম, তাপের প্রভাবে এই ধরনের আবহবিকার ঘটে। এই আবহবিকারের ফলে উৎপন্ন যে পদার্থগুলো রেগোলিত বলছি তার সঙ্গে জৈব পদার্থ সংমিশ্রণ ঘটে এবং মৃত্তিকা তৈরি করে। আমরা নেক্সট যাবো, দেখো কেলাস গঠন। এই কেলাস গঠন দেখা যায় উচ্চ পার্বত্য অঞ্চলে আর উচ্চ অক্ষাংশে দেখা যায়। কি হয়? উচ্চ পার্বত্য অঞ্চলে বা উচ্চ অক্ষাংশে কি হয়, পাহাড়ের মাথায় বরফ জমে, জানো তোমরা, বা নিচের স্তরে বরফ জমে। তা পাহাড়ে প্রচুর ফাটল আছে, সেই ফাটলে কি হয়, দিনের বেলায় সূর্যের তাপে বরফ গলে আর জলটা কি হয়, ওই জলটা কি হয় এর ভিতরে ফাটলের মধ্যে ঢুকে যায়। দেখো খেয়াল করো, জলটা ফাটলের মধ্যে ঢুকে যায়, জলটা ফাটলের মধ্যে ঢুকে গেল। যখন রাত হয় টেম্পারেচার কমে যায় আর এই জলটা কি হয়, বরফে পরিণত হয়। জলটা বরফে পরিণত হবে, যেই জলটা বরফে পরিণত, বরফ জলে পরিণত, জল বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যায়, তখন তাকে কি হবে, এই ফাটলটা অনেক বেড়ে যাবে। তাহলে কি হবে, ঠিক এরকম কোন ঘটনা ঘটবে। দেখো এটা কি হচ্ছে, বরফ হয়ে গেছে। তাহলে আগে ফাটলটা এইটুকু ছিল, এবার ফাটলটা অনেক বেড়ে হলো। আরো দেখো কি এরকম ঘটনা ঘটছে। হ্যাঁ, ঠিক এরকম একটা ঘটনা ঘটবে, এটা বরফ হয়ে গেছে, জলটা বরফ হচ্ছে, আগের তুলনায় দেখো কি হচ্ছে, অনেকটা বেড়ে গেছে, ফাটলটা বেড়ে গেছে, মুখটা কি হচ্ছে, অনেক বেড়ে গেছে। আস্তে আস্তে পুরো শিলাটাকে একদিন ফাটিয়ে দেবে। একে বলি আমরা কেলাস গঠন। ঠিক মাটির নিচে লবণের কেলাসও এইভাবে সঞ্চিত হয়ে শিলাকে ফাটিয়ে দেয়। তাহলে আমরা দুটো বললাম, একটি বললাম, বলো বললাম তাপের প্রভাবে পড়েছি, আর পড়েছি এই কেলাস গঠনের প্রভাবে। আরেকটা ছোট্ট কথা বলি আমি, সেটা হচ্ছে ভারমুক্ত প্রসারণ বলি। দেখো তোমরা ট্রেনে বাসে চলেছো, সঙ্গে জামাই ষষ্ঠী আসছে, মা বাবার সঙ্গে যাবে মামার বাড়িতে, প্রচন্ড ভিড় ট্রেনে বা বাসে, কি করে থাকি আমরা, হাত ধরার জায়গা পাই না, তাই না? এইভাবে থাকি আমরা, এই যাচ্ছি, এবার যাচ্ছি, গেলাম, এবার আমরা সংকুচিত হয়ে গেছি, তাই না? এবার যখন আমরা কি করবো, ট্রেন থেকে নামবো বা বাস থেকে নামছি, আরে বাবা রে একটু বেড়ে নিলাম আমরা, তাই না? আমি তো রক্ত মাংসের মানুষ, আমার তো হাত পা বাড়াতে পারবো আমি, তাই না? কিন্তু ভাবো আজকে যে পাথরটা টন টন বরফের তলায় আছে, যেটা টন টন মাটির তলায় আছে, ভূমিকম্পের কারণে মাটি ফুটে পাথরটা বেরিয়ে আসতে পারে, বা উপর থেকে বরফ গলে গিয়ে পাথরটা ভারমুক্ত হতে পারে। যেই পাথরটা ভারমুক্ত হবে, ওই পাথরটা তোমার আমার মধ্যে চাইবে একটু বড় হই। হ্যাঁ, এই বড়তে যাবে, পাথরের গায়ে অসংখ্য ফাটল দেখা যাবে এবং পাথরটা ধীরে ধীরে চৌচির হয়ে যাবে, এটা টুকরো টুকরো হয়ে যাবে এবং রেগুলিত তৈরি করবে। তাহলে খেয়াল করো, এই যে তিনটে তাপ, চাপ এবং কেলাস গঠন, এই প্রক্রিয়ার ফলে যে তোমার রেগুলিত তৈরি হয়, সেই রেগুলিতটা পরবর্তীকালে জৈব পদার্থে সংযোজিত হয়ে মৃত্তিকা গঠন করে। তাহলে আমার যান্ত্রিক আবহবিকার আশা করি আমি তোমাদের ধারণা দিয়েছি, কিভাবে মৃত্তিকা তৈরি হয় সেটা বললাম। এইবার দেখো আমি যাবো রাসায়নিক আবহবিকার। দেখো রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে কারা এজেন্ট। এজেন্ট হচ্ছে, খেয়াল রাখো, এই O2 নাম শুনেছো, অক্সিজেন, CO2, জল, অ্যাসিড,
বলছি জলীয় বাষ্প হতে পারে, জলীয় বাষ্প করতে পারে, এটা হচ্ছে এজেন্ট। বলছে এই উপাদানগুলির দ্বারা ভূপৃষ্ঠস্থ শিলা যদি কি হয়, রাসায়নিকভাবে বিয়োজিত হয় এবং মূল শিলার কাছে উপনীত হয়, দ্যাট ইজ কেমিক্যাল ওয়েদারিং বা রাসায়নিক আবহবিকার। এই রাসায়নিক আবহবিকারের 5 রকমের প্রক্রিয়া আছে। আমি খুব তাড়াতাড়ি 5 রকমের প্রক্রিয়া তোমাদের আমি বলছি, শোনো। দেখো, প্রথমে আমি বলবো জল যোজন। কি বললাম? জল যোজন। জল যোজন, দেখো জল যোজন, তাহলে H2O যোজন, যোজন মানে যোগ, তাহলে জল যুক্ত হয়। কার সঙ্গে জল যুক্ত হয়? শিলার খনিজের সঙ্গে জল যুক্ত হয়। কি বললাম? শিলার খনিজের সঙ্গে জল যুক্ত হয়। তো মনে রাখো, সব শিলা না সরাসরি জল খায় না। বাজারে গেছো, আলু কিনেছো, আলু কিনে জলের মধ্যে ডুবিয়ে রেখেছো, দেখো আলু জল খাচ্ছে না, আলু ফুলবে না। কিন্তু বাজার থেকে বাবা যে সোয়াবিন এনেছিলেন, সেই সোয়াবিনটা জলের মধ্যে দিয়ে দাও, দেখো সোয়াবিনটা আস্তে আস্তে ফুলে যাবে। ঠিক আছে, কি বললাম? তাহলে সোয়াবিনটা কি হলো? আস্তে আস্তে ফুলে গেল। তাহলে সোয়াবিনটা যখন বাজার থেকে নিয়ে আসছিলে তখন একদম সংকুচে ছিল, তার অণুগুলো একদম কাছাকাছি ছিল, কিন্তু যখনই জলের মধ্যে দিয়েছো, ওই সোয়াবিনের দুটো অণুর মধ্যে জল ঢুকে গেছে, এরকম অণুগুলো দূরে দূরে চলে গেছে। তোমরা খুব ভালো জানো, বলো না, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, অর্থাৎ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। ঠিক দেখো, ওই দুটো কণার মধ্যে জল ঢুকে আছে, এর দূরত্ব বাড়িয়ে দিয়েছে। এই দূরত্ব বাড়ানোর জন্য এদের অণুর যে বন্ধনী, কেমিক্যাল যে বন্ডিং, কেমিক্যাল চেন, সেই কেমিক্যাল চেন কেটে যায় এবং শিলাটা কিছুদিন পর, অণুর বন্ধনী কাটার পর শিলাটা সম্পূর্ণভাবে বিয়োজিত হয় এবং শিলাটা পচে যায়। গেল। এই ধরনের আবহবিকার দেখা যায় হেমাটাইট থেকে লিমোনাইটকে বিক্ষেপে দেখা যায়, দেখা যায় অ্যানহাইড্রেট জিপসামে পরিণত হয়, বা দেখা যায় অলিভিন সার্পেন্টাইনে পরিণত হয়, ঠিক এই প্রকার আবহবিকারের দ্বারা। আমি একটা সংজ্ঞা বোঝাই এটাকে। দেখো, নাম শুনেছো অ্যানহাইড্রেট। তো অ্যানহাইড্রেট বলছি CaSO4 অ্যানহাইড্রেট। কি বলো? CaSO4 এর সঙ্গে যুক্ত হবে কি? 2H2O যুক্ত হলো। গেল। কি হলো? দেখো, এটা ছিল কি অ্যানহাইড্রেট, এর সঙ্গে যুক্ত হলো H2O। কি হবে দেখো? হবে হচ্ছে CaSO4 2H2O। এই যে 2H2O নিয়ে নিল, এই 2H সেটা কোনদিন বেরোবে না, এই শিলাটা এইভাবে পচে যাবে এবং জিপসামে পরিণত করবে। এই প্রকার প্রক্রিয়াকে আমরা কি বলছি? হলো জল যোজন বা হাইড্রেশন। দেখো, এরপরে দেখো আর্দ্র বিশ্লেষণ। কি বললাম? আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ এর ইংরেজি নাম হচ্ছে হাইড্রোলিসিস। হাইড্রোলিসিস। এই ফটোসিনথেসিস যখন পড়েছো, এই ফটোসিনথেসিসের সময় একটা হাইড্রোলিসিস ছিল। হাইড্রো মানে কি? জল। আর্দ্র, ভিজে মানে জল। তাহলে জল বিশ্লেষণ মানে H2O বিশ্লিষ্ট হলো, কি হবে? H প্লাস আয়ন প্লাস OH মাইনাস আয়ন হবে। দেখো, এই একটু আগে বললাম অনেক শিলা জল খাইছে। এবার দেখো, অনেক শিলা জল খায় কিন্তু ওই বোতলের জল খায় না, ডিস্টিল ওয়াটার খায়। এটা কি খায়? ডিস্টিল ওয়াটার খায়। তাহলে এই শিলাগুলো সরাসরি জলকে গ্রহণ করে না, জলকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে জলকে খায়, জলের সঙ্গে বিক্রিয়া করে, অভ্র করে, আর্থ্রেস হেল্পার করে। এই প্রকার রিয়াকশন জলকে ভেঙে জলের সঙ্গে যুক্ত হয়। দেখো, বলি আমি, খেয়াল করো, KAlSi3OH, একে বলছি আমরা আর্থ্রেস হেল্পার। ঠিক আছে? এবার দেখো, আমি একটু আগে ভেঙেছিলাম, জলকে ভেঙেছিলাম, কি করেছিলাম? H প্লাস আয়ন প্লাস OH মাইনাস আয়ন করেছিলাম, মনে আছে তোমাদেরকে? আয়ন করেছিলাম। তাহলে জলকে ভেঙে আমি H প্লাস আয়ন প্লাস OH মাইনাস আয়ন পেয়েছি। এবার KAlSi3OH দেখছো এখানে অনেকগুলি, দেখো কি করে বিক্রিয়াটা, দেখো কি করবে এখানে বলি। দেখো, এই এখান থেকে কে অপসারিত করবে, এই প্রতিস্থাপিত হবে, কি হবে? HAlSi3OH প্লাস KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেল। আর কি হলো? অ্যালুমিনো সিলিসিক অ্যাসিড তৈরি করে দিল। অ্যালুমিনো সিলিসিক অ্যাসিড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, শিলাটা সম্পূর্ণ ভেঙে গেল। বোঝা গেল কি বললাম? এরপরে দেখো যেটা পড়াবো সেটা হচ্ছে কার্বনেশন। বলছি কি আমরা? কার্বনেশন। কার্বনেশন
কার্বন মানে অঙ্গার, ওই যে অঙ্গার জন্য কার্বন CO2, এবার CO2 শিলার সঙ্গে সরাসরি যুক্ত হয় না। হ্যালো, এই CO2 করে কি ওই বৃষ্টির জল, ওই বৃষ্টির জলের সঙ্গে যুক্ত হয়। শোনো কি হয় বললাম, বৃষ্টির জলের সঙ্গে যুক্ত হবে। তার সঙ্গে বললাম বৃষ্টির জলের সঙ্গে যুক্ত হবে। দেখো তাহলে আমি বলি CO2 প্লাস H2O স্যার কি তৈরি হলো? তৈরি হলো H2CO3, বলি কার্বনিক অম্ল, মৃদু কার্বনিক অম্ল তৈরি করবে। ক্লিয়ার? এবার দেখো চুনা পাথর, ফেলসপার, হর্নব্লেড জাতীয় খনিজগুলো এই প্রকার বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কি করে দেখো, CO2 প্লাস H2O করলো H2CO3। ধরো আমি চুনা পাথরকে নিয়ে এলাম, নাম কি বললাম? CaCO3, চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে আমি বলছি H2CO3 বিক্রিয়া হবে H2O প্লাস CO2, আমি H2CO3 করে দিয়েছিলাম, বিক্রিয়া করেছি। এটা না লিখলেও যায় আসে না, এটা না লিখলেও হয়, আমি তো লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। এটা একই জিনিস। এবার দেখো কি তৈরি করবে, দেখো করবে CaHCO3(2), এটা তৈরি করবে ক্যালসিয়াম বাইকার্বনেট পর্যন্ত পর্যন্ত। বোঝা গেল? তাহলে দেখো এই শিলাটা সম্পূর্ণ তার কেমিক্যাল বন্ডিং হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে এক বিশেষ প্রকার আবিষ্কার। কি বললাম? হর্নব্লেড, চুনা পাথর এবং এই কার্বনেট জাতীয় শিলারা এই প্রকার বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আর একটা তোমরা জানো কি? মরিচা পড়া, জারণ বলি আমরা। জানো কি বলি আমরা? জারণ, অক্সিডেশন বলি। তাহলে কোন বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত হওয়া বা হাইড্রোজেন বা কার্বন ডাইঅক্সাইড বিযুক্ত হওয়াকে আমরা কি বলি? বলি কি? অক্সিজেন যুক্ত হওয়া কে আমরা কি বলছি? বলছি জারণ বলছি। দেখো এই জারণে কি হয়, অনেক শিলা আছে, সেই শিলাগুলির মধ্যে কি থাকে? লৌহ থাকে। অ্যাম্পিবোল মধ্যে কি আছে? তোমার এইরকম লোহা আছে। হেমাটাইটের মধ্যে প্রচুর লোহা আছে, তাই না? তোমার পাইরক্সের মধ্যে লোহা আছে। তাহলে এই জাতীয় শিলাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে লৌহর কণা থাকে। আর লৌহর সঙ্গে তুমি জানো জলীয় বাষ্প বা অক্সিজেনের বিক্রিয়া ঘটে দেখবে বাইরে লোহা জিনিস ধরে রাখবে, তাও কি করে? মোর্চা পড়ে, লালচে, খয়েরি, বাদামি এরকম মোর্চা পড়ে। ঠিক যে শিলার মধ্যে কি আছে এরকম লৌহ আছে, সেই শিলার সঙ্গে কি করে? এই অক্সিজেন যুক্ত হয়, জল যুক্ত হয়। অক্সিজেন যুক্ত হলে সেই শিলার গায়ে কি করবে? লাল, খয়েরি বা বাদামি রঙের ছোপ পড়বে। গেল? এবং ওই শিলার যে লোহার যে অংশগুলো, সেই অংশগুলো নষ্ট হয়ে যাবে এবং শিলাটা আস্তে আস্তে কি হবে? দুর্বল হয়ে পড়ে। দেখো খেয়াল করো, এই ফেরাস ফেরিকে পরিণত হয়। দেখো যদি বলি ওই 4FeO প্লাস O2, তাই তো? এক্ষেত্রে বিক্রিয়া করবে দেখো 2Fe3O2, 2Fe3O3 তৈরি করবে। তাহলে এই যে ফেরাস ছিল, কি করলো? ফেরিকে পরিণত করলো, এর গায়ে মোর্চা করলো, শিলাকে ভেঙে দিল। আরেকটা প্রক্রিয়া যেটাকে আমরা বলি সলিউশন বা কি বলছি? দ্রবণ। দেখো আম্লিক জল পড়েছো তোমরা, মৃদু জল পড়েছো, প্রশমিত জল পড়েছো। কোনো আম্লিক জলে যদি কোনো ক্ষারকীয় শিলা পড়ে, সেই শিলাটা কি হয়? বিনষ্ট হবে। আবার কোনো ক্ষারকীয় জলে তেমন আম্লিক শিলা পড়লে বিনষ্ট হবে। ছন্দ দ্রবণ, একটা শিলা কিন্তু যদি জল দ্রবীত হয়, কি হয়? জলের জলীয় দ্রবণ হয়ে গেল, সেই শিলা কি হয়? ভেঙে। তাহলে আমি রাসায়নিক আবহবিকার পড়াতে পারলাম। আরেকটা আবহবিকার বাকি আছে আমাদের, জৈবিক আবহবিকার। দেখো কি হচ্ছে? উদ্ভিদ তার মূল দিয়ে কি করে? শিলাকে ফাটিয়ে দেয়, ফাটিয়ে দিল। আবার দেখো ইঁদুর, কেঁচো, জোক, উইপোকা, মানুষ মাটি ঘোরে। তা মাটি করলে কি হবে? শিলাগুলো উন্মুক্ত হচ্ছে, তাহলে আবহবিকার ঘটছে। তাহলে খেয়াল করো, তাহলে উদ্ভিদ তার মূল দিয়ে শিলাকে ফাটাচ্ছে। আবার দেখো খেয়াল করো, এই উদ্ভিদই মরে যাচ্ছে। এই উদ্ভিদের ফুল, ফল, ডাল, ছাল, পাতা মধ্যে প্রচুর অ্যাসিড আছে। আবার প্রাণীগুলো দেহ অ্যাসিড আছে। যদি বলি আপেল, তার মধ্যে অ্যাসিড আছে। তেঁতুল, তার মধ্যে টার্টারিক অ্যাসিড আছে। লেবু, সাইট্রিক অ্যাসিড আছে, তাই তো? তাহলে এর মধ্যে দই, তার মধ্যে কি আছে? ল্যাকটিক অ্যাসিড আছে। পিঁপড়ে হুলে কি আছে? ফর্মিক অ্যাসিড আছে। এই অ্যাসিড প্রত্যেকটা জীবের দেহে অ্যাসিড আছে। আমার দেহে মানে অ্যাসিড বেড়ে যায়, বেড়ে গিয়ে বলে পায়ে ব্যথা, অ্যাসিড, আমরা বলবো অ্যাসিড দেহে অ্যাসিড আছে। ঠিক আছে? তাহলে সেই অ্যাসিডটা কি করে? মরে যাওয়ার পর
জীবাণুগুলোকে বিনষ্ট করে এই অ্যাসিডগুলো যে শিলার সংস্পর্শে এলে সেই শিলাগুলো কি করে শিলাগুলো পচিয়ে দেয়। তাহলে জৈব যান্ত্রিক এবং জৈব রাসায়নিক দুই প্রকার আবহবিকারের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়, শিলা বিয়োজিত হয়, রেগুলিত তৈরি হয়, রেগুলিত তৈরি হয়। ক্লিয়ার? এবার মাটি তৈরি হবে। দেখো বলেছিলাম একটা প্রক্রিয়ার নাম বলেছিলাম, আমি আবহবিকার শেষ করলাম, এবার কয়েকটা বলবো আমি। কি তোমার ফান্ডামেন্টাল প্রসেস, মৌলিক প্রক্রিয়া, আমি ছোট্ট একটা উদাহরণ সাহায্যে বোঝাবো। তাহলে মৃত্তিকা তৈরি করতে যাতে আমি রেগুলিত থেকে তৈরি করে দিলাম, এবার আমি মৃত্তিকা সৃষ্টি করবো। এই ফান্ডামেন্টাল প্রসেসকে বলি মৃৎ উৎপাদী প্রক্রিয়া। কি বললাম? মৃৎ উৎপাদী প্রক্রিয়া। দেখো এটা আবার চারটে ভাগে ভাগ করি। বলি যে সংযোজন, অপসারণ, তোমরা দেখতে পাচ্ছ অপসারণ, তারা বলবো একটা বলো সংযোজন, অপসারণ, বলছি রূপান্তর, বলছি স্থানান্তর। এই দেখো এই চারটে প্রক্রিয়ায় কি হয়, মাটির সঙ্গে জৈব পদার্থ মিশ্রিত হয়, রেগুলিতের সঙ্গে জৈব পদার্থ মিশ্রিত হয় এবং মাটি গঠন করে। সংযোজন মানে যুক্ত হওয়া, মানে মনে রাখো লাভ, লাভ। বিয়োজন মানে মনে রাখো লস, লস। ক্লিয়ার? এবার আমি বলি, শোনো ছবিটা বুঝলাম। আমি প্রথমে বলি, দেখো আমি একটা ছবি আঁকি, তোমরা তাহলে খুব ভালো বুঝবে। দেখো ছবি আঁকি একটা, ছবি আমি আঁকলাম। এটা দেখো ও স্তর বলি এটাকে, এটা হচ্ছে ধরো উদ্ভিদ আবরণী আর রেগুলিত পুরা যে স্তরে, এটা এ স্তর মৃত্তিকার, আর এটা ধরো বি স্তর, নিচের স্তরটা বি স্তর বলছে। তাহলে একে বি বলছি, একে এ বলছি, একে কি বলছি আমরা? একে আমরা বলছি জৈব আবরণী সমৃদ্ধ স্তর, আমরা একে বলছি। এবার খেয়াল রাখো ছাত্ররা, কারেন্টটা গেছে, একটু অসুবিধা হবে, তবু শোনো আমি একটু আলোচনা করবো। তাহলে এটা বললাম ও স্তর, এটা বললাম এ স্তর, এটা বললাম বি স্তর। ধরো একটা গাছ, সেই গাছের একটা পাতা, সেই গাছের পাতা কোথায় পড়েছে না এই রেগুলিতের উপর পড়েছে। দেখো একটা গাছের পাতা কোথায় পড়লো? রেগুলিতের উপর গাছের পাতা পড়েছে। খেয়াল করো এই গাছের পাতা কোথায় পড়েছে? রেগুলিতের উপরে। অর্থাৎ এখানে অসংখ্য কি আছে? এখানে অসংখ্য খনিজ পদার্থ আছে। আছে Na, আছে P, আছে K, আছে তোমার লৌহ, আছে অ্যালুমিনিয়াম, সবাই এর মধ্যে আছে। আর গাছের পাতাটা পড়েছে কেমন পাতাটা? হলুদ পাতা এর উপর পড়েছে। এই হলুদ পাতাটা থেকে দু একদিন পর সূর্যের তাপে সমস্ত জল বেরিয়ে চলে যাবে, জানো তো? জলটা বেরিয়ে গেল, তাহলে কি হলো? তাহলে দেখো খেয়াল করো, তাহলে রেগুলিতে কি পড়েছে? গাছের পাতা পড়েছে। গাছের পাতা রেগুলিতের সঙ্গে সংযোজিত হয়েছে। খেয়াল করো কি বলছি আমি, গাছের পাতা রেগুলিতের সঙ্গে সংযোজিত হয়েছে। এই বললাম সংযোগ, সংযোগ। এবার দেখো বিয়োজন, অপসারণ বলেছিলাম আমি, 2 নম্বর লস। তাহলে এখান থেকে জলটা বেরিয়ে গেল, কিছুদিন পর জীবাণুদের কার্যক্রমের ফলে এটা জারিত হবে, জারিত হয়ে এখান থেকে CO2, তোমার CO2 ও জলীয় বাষ্প বেরিয়ে যাবে। তাহলে এটাও লস। ক্লিয়ার কি বললাম আমি? তাহলে এই গাছের পাতাটা, তাহলে এখানে সংযোজন দেখালাম, আমি বিয়োজন দেখালাম। এইবার দেখো এই গাছের পাতাটা কি কি খেয়ে বড় হয়েছিল বলতে পারবে? ওই যে উদ্ভিদ মাটি থেকে জল নিয়েছিল, জলের মধ্যে এক গাদা মিনারেল ছিল, সোডিয়াম পটাশিয়াম গাদাখানি মিনারেল ছিল, খনিজ লবণ ছিল। দেখো তারপরে খেয়াল করো এই যে গাছের পাতাটা ভিতরে কি হচ্ছে? গাছের পাতাটার ভিতরে তোমার খেয়াল করো অসংখ্য কি আছে? খনিজ পদার্থ গাছের পাতাটার ভিতরে আবদ্ধ হয়ে আছে। ঠিক আছে? দেখো সে যদি এর ভিতরে গ্লুকোজ থাকে তাহলে C6H12O6 আছে। এছাড়া খনিজ লবণ, একাধিক খনিজ পদার্থের মধ্যে আছে। এই গাছের পাতাটার দেহের যে জটিল রাসায়নিক গঠন, সেই জটিল রাসায়নিক গঠনকে ভেঙে দেবে। কে ভাঙবে? না, একে ভাঙবে হচ্ছে অণুজীবীরা, মাইক্রোবসরা এর উপর কাজ করবে, একে ভেঙে দেবে। ক্লিয়ার কি বলছি আমি? একে ভেঙে দিল, একে ভেঙে দিয়ে কি পেলো? একাধিক খনিজ তৈরি হলো। তাহলে এখান থেকে CHNAMG তাবাখানি খনিজ তৈরি হলো, তাই তো? এবং একটা কালো রঙের পদার্থ সৃষ্টি করলো গাছের পাতাটা।
অণুজীবীরা করে দিল। এই কালো রঙের পদার্থকে আমরা বলছি হিউমাস। কি বললাম? এটা জৈব পচন পচিত অংশ, হিউমাস। এই হিউমাস গঠনের প্রক্রিয়াকে বলি আমরা হিউমিফিকেশন। ক্লিয়ার? হিউমিফিকেশন বললাম। এবার হিউমিফিকেশনের পর কি হবে? এই দেখো, এই যে এক গাদা কি পড়ে আছে, রেগুলিত পড়ে আছে, এটা শিলা ভেঙে হয়েছিল। আর গাছের পাতা থেকেও কি করবে? এই একাধিক খনিজ কার মধ্যে মিশল, এই রেগুলিতে মিশে যাবে। প্লাস ওই জৈব পদার্থটা এখানে অ্যাডিশন হবে, যোগ হবে, এবং এই রেগুলিতে রঙকে কিছুটা পরিবর্তন করবে। তাহলে আমরা এই পর্যন্ত পেলাম, আমরা কি পেলাম? এবার দেখো, এই খনিজ পদার্থগুলো এই রেগুলিতে এলো, এই পদার্থের নাম, এই যে ঘটনা, এর নাম হচ্ছে খনিজীকরণ বা মিনারেলাইজেশন। খনিজীকরণ বা মিনারেলাইজেশন। তাহলে আমরা করলাম কোনটা? সংযোজন, বিয়োজন আর রূপান্তর করলাম। এবার স্থানান্তর করে আমি আজকের মতো তোমাদের এখানে শেষ করে দেবো। দেখো একদমই। তাহলে এই যে কি আছে, এই যে তোমার একাধিক খনিজ আছে। এবার ধরো চরম বৃষ্টি হলো, খুব বৃষ্টি হয়েছে, ধরো চরম বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে কি হচ্ছে? সোডিয়াম পটাশিয়াম, এরা কি হবে? এই ম্যাগনেসিয়াম, এরা কি হবে? জলে দ্রবীভূত হবে। খেয়াল করে কি বলবো, এরা জলে দ্রবীভূত হবে। আর এই অ্যালুমিনিয়াম হবে না, এফি হবে না, এর সিলিকন জলে দ্রবীভূত হবে না। কি হবে? এরা এখানে থেকে যাবে। আর এই সোডিয়াম পটাশিয়াম এরা এই উপরের স্তর থেকে জলে দ্রবীভূত হয়ে লিচিং প্রক্রিয়ায় এ স্তর ভেদ করে বি স্তরে গিয়ে জমা হবে। Mg, তোমার আর কি লিখে নেবেন কে, এরাই জমা হয়ে গেল। ক্লিয়ার? আর উপরে থেকে গেল কি? অ্যালুমিনিয়াম, লৌহ আর সিলিকন থেকে গেল। তাহলে দেখো, এই যে ঘটনা ঘটলো, এর ফলে উপরের স্তরটা থেকে খনিজ রিক্ত হলো। কি হলো বললাম? খনিজ রিক্ত, মানে খনিজ শূন্য হয়ে গেল স্তর থেকে। এবং কোথায় জমলো? বি স্তরে এসে জমলো। এই খনিজ শূন্য হওয়ার যে ঘটনা, তাকে আমরা বলছি এলুভিয়েশন। ELUVIATION, ইলুভিয়েশন বলছি আমরা কি। তাহলে উপরের স্তর থেকে খনিজ পদার্থগুলো লিচিং প্রক্রিয়ার মাধ্যমে নিচের স্তরে বা বিস্তরে সঞ্চিত হলো। এই যার ফলে স্তর কি হলো? খনিজ শূন্য হলো। এই প্রক্রিয়াকে আমরা বলছি ইলুভিয়েশন। এখানে ই কথাটা খেয়াল রাখবে, মনে রাখবে। ই মানে এক্স স্টুডেন্ট মনে রাখবে। তাহলে তোমরা কদিন পর এখান থেকে স্টুডেন্ট কলেজে চলে যাবে, স্কুলটা রিক্ত হলো। ক্লিয়ার? তাহলে এটা হলো কি বললাম আমরা? ইলুভিয়েশন। আর এই স্তরকে বলি ইলুভিয়েটেড স্তর। কেন? খেয়াল করো। এবার এটা কি হলো? এই স্তর থেকে শূন্য করে বিস্তরে জমলো। এটা একটা সঞ্চয়নের স্তর, এটা অপসারণের স্তর, এটা সঞ্চয়নের স্তর। একে বলছি ILLUVIATION। ক্লিয়ার? একে বলছি ইলুভিয়েশন, ILUVIATION। কেন? অ্যালুভিয়েশন আর ইলুভিয়েশন। ক্লিয়ার? তাহলে আমি তোমাদেরকে আজ এই পর্যন্ত সময় পড়াতে পারছি। নেক্সট দিন আমি যদি ক্লাস পাই, আমি আবার এর পরবর্তী অংশটা তোমাদেরকে আলোচনা করে দেবো। আমার সকল ছাত্রছাত্রীকে আমি ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখনকার মতো শেষ করছি।